স্বাস্থ্যের গাড়ি চালক মালেক রিমান্ডে, বিভিন্ন পদে চাকুরি দিয়েছেন স্বজনদের, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, অর্থ বরাদ্দের কোনো ঘাটতি নেই, জানালেন স্বাস্থ্য সচিব। আরও 40 মৃত্যু, বিদেশ থেকে আসাদের করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারে পরামর্শ কারিগরি কমিটির। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, প্রাধান্য পাবে এসডিজি, রোহিঙ্গা ইস্যু ও করোনা ভ্যাকসিন। পেঁয়াজ আমদানি ও শুল্ক প্রত্যাহারে এসআরও জারি, দাম কমার প্রত্যাশা, চলছে খোলা বাজারে বিক্রি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রেলে নেই শিডিউল বিপর্যয়, সহজেই মিলছে টিকিট, স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ থাকার তথ্য পাওয়া গেছে। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ষড়যন্ত্র করে মালেককে ফাঁসানো হয়েছে। এদিকে 2 মামলায় এই গাড়ি চালকের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীপু শিকদারের রিপোর্ট। তুরাগের কামারপাড়ায় বাস করেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রেষণে আসা গাড়ি চালক আব্দুল মালেক, যাকে দপ্তরের অনেকেই চেনেন মালেক ড্রাইভার নামে। কিন্তু গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ওই এলাকায় তাকে সবাই চিনতেন অন্য নামে। আমরা বাদল নামে চিনি, হ্যাঁ তো মালেক নামে চিনি না। আমরা এখানে স্থানীয়। 2 বিয়ে করা মালেক পরিবার নিয়ে থাকেন হাজি কমপ্লেক্সের 3 তলায়, আর অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। সেখানে দরজার বাইরে দাঁড়িয়ে কথা হয় মালেক ড্রাইভারের মেয়ের সঙ্গে। কোনো অবৈধ সম্পদ নেই। এই পাশে বাড়ির মালিক হচ্ছে জিন্নাত, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা ব্যাংকের থেকে লোন নিয়ে করা। নিচে নেমে চোখে পড়ে বস্তা বস্তা খালি বোতল। দারোয়ান জানান মালেকের ফার্মের গরুর দুধ ভরে বিক্রি করা হয়। ফার্ম আছে, ফার্ম। এবার বাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় গরুর ফার্মটি। সেখানে আছে 50টি গাভী ও বাছুর। প্রায় 15 কাঠা জায়গার উপর গড়ে তোলা হয় ফার্মটি। এই সম্পর্কে জানতে চাইলে স্থানীয়দের কেউই মুখ খুলতে চাননি। জানা যায় এই মালেক স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে তার মেয়ে জামাই, ভাই ভাগ্নে, ভাইরা সহ বিভিন্ন স্বজনদের চাকরি দিয়েছেন। বর্তমান স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। তাকে আদালতে হাজির করা হলে 14 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একটি হলো স্পেশাল জাল টাকার মামলা। অতএব আমরা আজকে 2টি মামলায় শুনানি করেছি, সেখানে 7 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে প্রতিটি মামলায়। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তার যে সীমাহীন দুর্নীতি, কি যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে স্পট যে প্রসিডিওর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। আরও কারো বিরুদ্ধে এরকম দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বদলি বাণিজ্য, অবৈধ অস্ত্র ব্যবসা আর জাল টাকার নোটের কারবারে 100 কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালেক। 1 বছর আগেই তার সম্পদে অনুসন্ধান শুরু করে দুদক। সোমবার মালেকের অপকর্মের বিস্তারিত জানান দুদক সচিব দেলোয়ার বখত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরোয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের গাড়ি চালাতেন আব্দুল মালেক। কোভিড মহামারীর শুরুতেই স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র প্রকাশ পায়। পদত্যাগে বাধ্য হন আবুল কালাম আজাদ। তার পদত্যাগের পর অধিদপ্তরের পরিবহন পুলের সংযুক্ত করা হয় মালেককে। 8ম শ্রেণী পাস মালেক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে চাকরি শুরু করেন, আর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক হিসেবে যোগ দেন 1986 সালে। এরপরই মূলত অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্য আর জাল টাকার নোটের কারবারে জড়িয়ে পড়েন মালেক।
এই মালেকের বিরুদ্ধে 1 বছর আগেই অনুসন্ধান শুরু হয় বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বক্ত। প্রাথমিকভাবে 7টি প্লটে 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। কমিশন তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত দিয়েছে 16/9/2020 তারিখে। সচিব জানান, মালেক সহ 45 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করেছে দুদক। এটি শুধু আব্দুল মালেক না, এখানে অনেকের বিরুদ্ধে, এখানে প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2019 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে। রোববার ভোরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে মালেককে গ্রেপ্তার করা হয়। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে খুব শিগগিরই করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারিতে দায়িত্ব পালনকারীরা বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। এই জন্য অর্থ বরাদ্দের ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্য সচিব। বিস্তারিত সাদুল ইসলামের রিপোর্টে। করোনা ভ্যাকসিন নিয়ে বেশ কিছু দেশের সাথে আলোচনা চলছে, তবে 5টি দেশের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্য সচিব। কোনো দেশে কার্যকরভাবে ভ্যাকসিন শুরু হয়ে যায়, হিউম্যান বডিতে অ্যাপ্লাই শুরু হয়, প্রয়োগ হয় এবং এটা কাজ করছে আমরা জানতে পারি, তাৎক্ষণিকভাবে যাতে আমরা পেয়ে যাই এবং প্রয়োজনে আমরা অর্থের বিনিময়ে ক্রয় করে আমরা যাতে তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে পারি, সেই প্রস্তুতিও কিন্তু আমরা রেখেছি। আমাদের কিন্তু অন্তত 5টির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। গতকাল পর্যন্ত আমাদের সাথে যে কথা হয়েছে, আমরা সিনোভ্যাক অবিলম্বে বাংলাদেশে এই কাজ শুরু করবে। সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শিগগিরই শুরু হচ্ছে বলে জানান তিনি। তারা বলছে আমরা 2-1 দিনের মধ্যে জানাচ্ছি যে আমরা এখানে কিভাবে কাজ শুরু করব, ট্রায়ালটা স্টার্ট করব কিভাবে। আমরা অত্যন্ত আশাবাদী, অত্যন্ত দ্রুততার মধ্যেই এই ট্রায়ালের জন্য তারা এগিয়ে আসবে। ভ্যাকসিনের জন্য 100 মিলিয়ন টাকা বরাদ্দ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, বিভিন্ন দেশের 9টি কোম্পানি কোভিড ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করছে। যারা কোভিড নিয়ে কাজ করছে হাসপাতালে বিভিন্ন জায়গায়, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 27 জন পুরুষ ও নারী 13 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 198তম দিনে দেশে 97টি ল্যাবে 13,053টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 1,705 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,50,621। নতুন 2,152 জন সহ সুস্থ হয়েছে 2,58,717 জন। করোনায় পুরুষ মৃত্যু হার 77.79% ও নারী মৃত্যু হার 22.21%। এদিকে আইসোলেশন কেন্দ্র পুরোপুরি বন্ধ না করা এবং বিদেশ থেকে আগতদের জন্য করোনা ট্রেজার অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কোভিড-19 কারিগরি পরামর্শক কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলমের সাথে পরামর্শক কমিটির অনলাইন সভায় এসব সিদ্ধান্ত উঠে আসে। এছাড়া কোভিড ভ্যাকসিনের টেকনোলজি নিয়ে দেশীয় উৎপাদনের সরকারি পরিকল্পনার প্রশংসা করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনের পর স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনের জন্য নিরাপদ আবাসনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া স্বল্প পরিসরের স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গাপূজা উদযাপন সহ 9টি বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আসছে শীতে করোনা সংক্রমণ আরও একবার বাড়তে পারে আশঙ্কা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে মাস্ক ব্যবহারে সচেতন হবার তাগিদ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অনুমোদন দেওয়া হয় চিকিৎসা ডিগ্রি আইন 2020 এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন 2020-এর চূড়ান্ত খসড়ায়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। করোনার শীতকালীন প্রভাব ও প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডার প্রকোপটা বাড়তে পারে, সুতরাং সবাইকে এটা একটু প্রিকশন নিতে এবং প্রস্তুতি নিতে এবং টাইমলি যেন সবাই চিকিৎসা করার। আর বিশেষ করে যদি কোভিডটা সেকেন্ড ওয়েভ আসে তাহলে কীভাবে
ফিল্ড লেভেলে এটাকে কীভাবে প্রোটেকশন দিতে হবে, কীভাবে এটা ফেস করতে হবে, সেটার জন্য এখন থেকে একটা ওয়ার্ক প্ল্যান করে প্রস্তুতি আছে। তো এটা এ বিষয়ে সচেতনতা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আমাদের এক্সপার্টরা বলতেছে যে দুই তরফ থেকে যদি মাস্ক পরা থাকে তাহলে 95 থেকে 98% সেফটি থাকে, আর এক তরফ থেকে থাকলে 60 to 65 সেফটি থাকে। তো সুতরাং মাস্কটা যদি না পরে তাহলে কিন্তু কোনো কিছুই সফল হবে না। তো সেজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে এইটার ব্যাপারে মানুষকে বিশেষভাবে একটু উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত কূটনৈতিক সম্পর্কের যৌথ ঘোষণাপত্রের খসড়ার অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা। চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা ইস্যু এবং সবার জন্য ভ্যাকসিন প্রাপ্তির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। করোনা পরিস্থিতির কারণে এবারে এই সম্মেলনটি বেশিরভাগ পর্ব অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সামনে বড় বাধা কোভিড-19 সংক্রমণ। রেওয়াজ ভেঙে এবার স্বাস্থ্যবিধি মেনে বেশিরভাগ পর্বই অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এ অধিবেশনে আলোচনার কেন্দ্রে রয়েছে করোনা সংকট মোকাবিলায় রাষ্ট্রসমূহের উদ্যোগ, সৃষ্ট অসমতা, স্বল্পোন্নত ও অভিবাসী দেশসমূহের দীর্ঘমেয়াদী প্রভাব। অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ধারণকৃত বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আবারও তুলে ধরা হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের নানা দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল থেকে আপনার জাতিসংঘের উচ্চ পর্যায়ের ইভেন্টটা শুরু হচ্ছে। ভার্চুয়াল যে উদ্বোধনী অনুষ্ঠান 75th অ্যানিভার্সারি, সেইটাতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেইটাতে ওনার বক্তব্য রাখবেন। তবে প্রি রেকর্ডেড মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য বক্তব্য জেনারেল অ্যাসেম্বলি ডিবেটে সেটা হচ্ছে 26 তারিখ বাংলাদেশ সময় রাত 8টা মতো, 8টা এরকম, 8টা 9টা এরকম হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন পর্বে কোভিড ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তা নিয়েও আলোচনা হবে বলেও জানান তিনি। তাছাড়া অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেই সম্পর্কে বিশেষ আলোচনা হবে। এবারের সাধারণ অধিবেশনে সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠক নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উইল বি মিসিং দ্যাট। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। পেঁয়াজ আমদানির উপর 5% শুল্ক প্রত্যাহারে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে দেশের বাজারে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে রাজধানী সহ সারা দেশে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। তৌহিদুর রহমানের রিপোর্ট। দাম কমলেও এখনও সাধারণের নাগালে আসেনি পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার মধ্যে। 75 টাকা আনছি, আর 1-2 টাকা খরচা আছে, ঘাটতি আছে, আর 80 টাকা বিক্রি। 85 টাকা আনছি, 90 টাকা বিক্রি করতেছি। তাই সাধারণ ভোক্তাদের হাতে ন্যায্য মূল্যে পেঁয়াজ পৌঁছাতে দেশব্যাপী খোলা বাজারে বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। টিসিবির ট্রাকে কয়েক পদের নিত্যপণ্য থাকলেও ক্রেতাদের বেশি আগ্রহ পেঁয়াজের দিকে। প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকা। 2 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ আর 5 কেজি চা, এই তেল, 5 লিটার তেল 660 টাকা। পেঁয়াজের কোয়ালিটি কোনো খারাপ না, পেঁয়াজ ভালো পেঁয়াজ। না অভিযোগ নাই, এখন সবাই নিতেছে, আমও নিতেছে। পেঁয়াজের আমদানি ব্যয় কমানোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে পণ্যটির আমদানির উপর 5% শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। এদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আমদানির প্রক্রিয়া শুরু করেছে ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা 246 টন পেঁয়াজি পচে গেছে বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। তারা বলেছেন কিছু পেঁয়াজ দামে বিক্রি করতে পারলেও অধিকাংশই ফেলে দিতে হচ্ছে। কিছু পেঁয়াজ 100 থেকে 200 টাকায় বস্তা বিক্রি করতে হয়েছে। একই সাথে ভারতে এখনও যেসব ট্রাক আটকা রয়েছে সেই পেঁয়াজের আরও অবস্থা খারাপ হবে বলে আশঙ্কা তাদের। এই পেঁয়াজগুলো নিয়ে কী করবো আমরা? কোন এই যে পেঁয়াজ নিলে তো আমাদের বিল ছাড় দিতে হবে, ক্ষতিগ্রস্ত আমরা। তো আমাদের যেগুলা এলসি আছে, যেগুলা
এলসি ইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে, জেলার মনে করেন এলসি চলে গেছে, এই এলসির মালগুলা ভারত সরকার যাতে দেয় সে ব্যবস্থাপনা যেন আমাদের সরকার নেয়। পেঁয়াজগুলো গোডাউনে নিলে সেখানে প্রায় 50%-এর অধিক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম পেঁয়াজ কম দামে বিক্রি করে ফেলেছি, কিছু পেঁয়াজ ফেলে দিতে হয়েছে। 250 টাকা বস্তা নিলাম, এখন ভালো যেটা বাড়বে সেটা নিব, আর যেটা খারাপ সেটা ফেলে দেবো। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। সচিবালয় কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীতা গাঙ্গুলি দাস। প্রায় আধা ঘন্টা আলোচনা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে। পরে বিদায়ী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক যে কোনো সময়ের তুলনায় ভালো। দুই দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করায় দুই দেশেরই উন্নতি হচ্ছে। দুইজন লিডারের যে ভিশন, আমাদের প্রধানমন্ত্রী PM মোদি আর অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দুজনকার যে ভিশন আছে, যে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, দের ইজ অ্যাবসলিউটলি নো ডাউট যে রিলেশনশিপ আমরা আরও কাছে আসবো অ্যাজ দুই দেশ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয়। তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। 21 বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যা সমাধান তারই উদাহরণ বলে জানান তিনি। সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। 21 বছর দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতা উন্নীত হয়েছে দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকায় পারস্পরিক বোঝাপড়া ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় বলেও জানান ওবায়দুল কাদের। বাস্তবায়িত হচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। গণভবনে এই সভা হয়। এতে আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় 4 জেলা পরিষদে উপনির্বাচন, 9 উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী নিয়ে আলোচনা হয়। প্রার্থী চূড়ান্তের পর দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ মুজিব একটি জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে বইটি মোড়ক উন্মোচন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপদেষ্টা সম্পাদক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাসরিন আহমদ উপস্থিত ছিলেন। গত বছরের তুলনায় এবছর রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশ কম। ঢাকা উত্তর সিটির 9টি ওয়ার্ড ঝুঁকিতে, এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 3টি ওয়ার্ড। মেয়র জানালেন, মশা মারার ওষুধ ক্রয়ে সিন্ডিকেট ভেঙে নজরদারি বাড়ানোয় এবার ডেঙ্গুর প্রকোপ কমেছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গত বছরই ভয়াবহ আতঙ্ক হয়ে এসেছিল এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। শুধু ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 51,762 জন, ছিল মৃত্যু।
এবছর করোনা মহামারীর মাঝে ডেঙ্গু নিয়ে ভয় বাসা বেঁধেছিল নগরবাসীর মনে। তবে গতবারের সাথে তুলনা করলে ডেঙ্গুর প্রকোপ নেই বললেই চলে। তারপরও ঢাকা উত্তর সিটির 10, 11, 17, 19, 21, 23, 24, 29 ও 32 নম্বর এই 9টি ওয়ার্ডে এডিসের লার্ভা পাওয়া গেছে। কল্যাণপুর, পাইকপাড়া, খিলক্ষেত, কুড়িলসহ বেশ কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে। উত্তর সিটির মশক নিধন কার্যক্রম ও মশার উৎপাত নিয়ে নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া। সন্ধ্যার পরে আগে তো বসা যাইতো না, এখন মোটামুটি বসা যায়। একটু কম দেখা যায় ভাই। এবার মশা মারার নতুন ওষুধ, কর্মবৃদ্ধি ও তদারকি বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয়াই পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবার আমরা কিন্তু 3টা চিরুনি অভিযান করেছি। পরিকল্পিতভাবে কাজ করা, আর একটা ছিল হলো যে সমন্বয়ের সাথে কাজ করা। বছরব্যাপী কিন্তু ডেঙ্গুটা হতে পারে, এই ধারাবাহিকতা আমরা রাখতে চাচ্ছি। মেয়র বলছেন এবার মশা মারার বাজেট বেড়েছে, নতুন কীটনাশক আনাসহ ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ আছে। সিন্ডিকেট ভেঙে আমরা আমাদের মতন করে কি ওষুধটা ভালো সেটা যে নিয়ে আসছি, এটি কিন্তু তারই মেসেজ হিসেবে কিন্তু আজকে নগরবাসী কিন্তু উপকৃত হয়েছে। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছি। আমরা ডেঙ্গু টেস্ট করার জন্য 44টা কেন্দ্রে আমরা টেস্টার রেখেছি। আমরা হোলিস্টিকভাবে আমাদের জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। ডেঙ্গু মোকাবেলায় নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান মেয়রের। আমরা শুধু জনগণকে অনুরোধ করব যত ময়লা ফেলবেন না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আটকের 1.5 ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূর সহ 7 জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিক্ষোভের সময় মৎস্য ভবন মোড় থেকে নূর সহ 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায় তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ প্রহরায় নূরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। যাত্রী ভোগান্তি এড়াতে টিকিট বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে। নেই কালোবাজারি ও শিডিউল বিপর্যয়, দুই মাধ্যমেই টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরাও। আদিত্য মামুনের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশন। বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহের জন্য কাউন্টারের সামনে যাত্রীদের সারিবদ্ধ অপেক্ষা। টিকিট সংগ্রহ করা যাচ্ছে অনলাইনেও। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রক্ষায় অর্ধেক আসন খালি রেখে চলছিল ট্রেন। এখন সেই শর্ত তুলে নেওয়া হয়েছে। ট্রেন চলছে সব আসনই পূর্ণ করে। এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। টিকিট দেওয়ার সময় বলছে যে 1 সিট আপনি যাবেন, 1 সিট খালি যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরো ফিল আপ। করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় স্বাস্থ্য সুরক্ষা নিয়েও সংশয়ে যাত্রীরা। আমরা তো প্রোটেক্টর ভাবে আসছি, নিরাপদ কতটুকু সেটা তো এখন। কাউন্টারে 50 ভাগ টিকিট দেয়া হচ্ছে, এ নিয়ে যাত্রীরা সন্তুষ্ট। তবে অনলাইন টিকিটিংয়ে ঝোঁক বেশি। টিকিট ম্যানুয়ালে যেটা দিচ্ছে সেটাতে কোনো সংকট দেখতেছি না। একটা টিকিট চাইলাম দিয়ে দিল। লাইনে দাঁড়িয়ে যে টিকিট কাটা হচ্ছে, তো এটার মাধ্যমে তো রোগটা ছড়ানো যেতে পারে, তো অনলাইনে কাটলে তো ওই প্রবলেমটা হবে না। টিকিট প্রাপ্তি নিয়ে কারো কারো বিরূপ প্রতিক্রিয়াও আছে। বলছে সিট নাই, বিক্রি হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা। সকল গণপরিবহনে উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সবার পরে সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছিল যে ওনারা আমরা সিট ফাঁকা রাখছি, টিকিট পাচ্ছে না স্টেশন থেকে, আর আমরা তো বিনা টিকিটে কাউকে প্রমাণ করতে দিচ্ছি না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাস্থ্যবিধি মেনে মুক্ত আকাশে বিমানবন্দর থেকে নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজ। বিমানবন্দরের পরিচালক জানালেন 9টি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই ফ্লাইট সংখ্যার পাশাপাশি বাড়বে রুটের সংখ্যাও। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার প্রভাব কাটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে উড়োজাহাজ চলাচল। জীবন জীবিকার প্রয়োজনে বের হতে হবে, তাই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 2 রুটই যাত্রী বাড়ছে। তবে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। অভ্যন্তরীণ রুটের তুলনায় আন্তর্জাতিক রুটে যাত্রীর চাপ কিছুটা কম।
এরই মধ্যে ঢাকা থেকে বেশ কয়েকটি দেশ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, মালিন্দো এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ অন্তত 10টি বিমান সংস্থা। অনেক দেশই এখন এটা নীতিমালা শিথিল করে দিয়েছে, সুতরাং আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অনেক ফ্লাইটে অনুমোদন দিয়ে দিয়েছেন। ইন্টারন্যাশনাল 30টা, ডোমেস্টিক 100টার মতো এবং কার্গো 30টার মতো, সুতরাং 150 থেকে 160টা ফ্লাইট বর্তমানে চালু আছে, যেটা কিনা আগে ছিল 250টার মতো। বিমানবন্দরের পরিচালক জানান, করোনাকালে চলাচল শূন্যের কোটায় নামলেও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, বাড়ছে ফ্লাইট সংখ্যা। বর্তমানে ফ্লাইটের পরিমাণটা একটু বেশি এবং যাত্রী সংখ্যাও আগের চেয়ে অনেক সন্তোষজনক। যাওয়া আসা মিলে 5500 যাত্রী অ্যাভারেজ এখন যাতায়াত করছে। সবার আন্তরিকতায় স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে ফিরে আসবে সেই চিরচেনা রূপ, এমনটাই আশা করছেন বিমানবন্দরের এই পরিচালক। যাতায়াত শুরু হলে হয়তো ক্ষতির পরিমাণটা আরো কমবে ভবিষ্যতে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 82টি, কমেছে 259টির, আর অপরিবর্তিত ছিল 14টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 76 পয়েন্ট কমে নেমে আসে 5012 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 977 কোটি 58 লাখ টাকা। সূচক কমেছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 286টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 85টির, কমেছে 184টির, আর বদলায়নি 17টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে 31 কোটি 23 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে অনুশীলন করেছে ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। করোনার কারণে জৈব নিরাপত্তা মেনেই অনুশীলন করছেন তারা। এর আগে করোনা নেগেটিভ হওয়ায় 27 জন ক্রিকেটারের মধ্যে 16 জন যোগ দেন অনুশীলনে। আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটাররা একাডেমি মাঠে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। আইসোলেশনের সময় শেষ হলে তারা দলের সাথে অনুশীলনে যোগ দিবেন। শ্রীলঙ্কার পক্ষ থেকে সবুজ সংকেত পেলে 27 তারিখ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছাড়বে টাইগাররা। এদিকে দলীয়ভাবে অনুশীলন করায় ভুল ত্রুটি শুধরে ঠিকমতো প্রস্তুতির কাজটা করা যাচ্ছে বলে জানিয়েছেন পেসার মুস্তাফিজ। এটা অন্যরকম, আপনি যতই বাইরে করেন না কেন, টিম একসঙ্গে যদি করা যায় সেটাই আপনার বেশি গুরুত্ব মনে হয় আমার কাছে। কারণ বাড়িতে আমরা যাই কম বেশি সবাই কাজ করছি, এখানে আসার পর একটু কষ্ট হয়েছে প্রথম কয়েকদিন, এখন আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে। গত কয়েক বছর বিভিন্ন টুর্নামেন্ট ও লিগ জয়ী ক্লাবগুলোর মাঝে পুরস্কার দিয়েছে বাফুফে। মতিঝিলে বাফুফে কার্যালয়ে গত কয়েক বছর বিভিন্ন লিগ ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 24 ক্লাবের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। 2014 সালে সর্বশেষ লিগ ও টুর্নামেন্টে বিজয়ীদের ট্রফি দেওয়া হয়েছিল। তবে বাফুফের নির্বাচনের ঠিক আগে পুরস্কার দেওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি বলেছেন, সময় সুযোগ না পাওয়ায় আগে পুরস্কারগুলো দেওয়া সম্ভব হয়নি। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যের গাড়ি চালক মালিক রিমান্ডে, বিভিন্ন পদে চাকরি দিয়েছেন স্বজনদের, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, অর্থ বরাদ্দের কোনো ঘাটতি নেই, জানালেন স্বাস্থ্য সচিব। আরও 40 মৃত্যু, বিদেশ থেকে আসাদের করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারে পরামর্শ কারিগরি কমিটির। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, প্রাধান্য পাবে এসডিজি, রোহিঙ্গা ইস্যু ও করোনা ভ্যাকসিন। পেঁয়াজ আমদানির পর শুল্ক প্রত্যাহারে এসআরও জারি, দাম কমার প্রত্যাশা চলছে খোলা বাজারে বিক্রি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।